আসসালামু আলাইকুম ইয়াসমিন। কেমন আছেন সবাই? আজকের মুভিটা হাজার বছরের পুরনো একটা ইতিহাসকে নিয়ে। মুভির মেইন লিড অক্ষয় কুমার। অক্ষয় কুমার স্যারের মুভি হওয়াতে বুঝতে পারছেন মুভিটা যেমন ফানি হবে সেরকম মুভিটা হররও। মুভির নাম ভূত বাংলা। মুভির শুরুতে একদল ছেলে মঙ্গলপুর থেকে দিল্লি যাওয়ার জন্য ট্রেন স্টেশনে আসে। রাতের বেলা অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, এর কারণে ট্রেন ডিলে ছিল। স্টেশন মাস্টারকে ট্রেনের কথা জিজ্ঞাসা করাতে সঠিক অ্যান্সার না পেয়ে তারা বিরক্ত হয়ে স্টেশনের মধ্যে ঘোরাফেরা শুরু করে। এ সময় তারা স্টেশনের এক কর্নারে একটা বাবাকে আগুন পোহাতে দেখলে সেখানে গিয়ে তারা তার সাথে গল্প শুরু করে। ছেলেগুলো বাবার কাছ থেকে এটাই জানতে চায় যে মঙ্গলপুরে বিয়ে না হওয়ার কারণ কি। বাবা গল্প বলতে শুরু করলে ঘটনাটা চলে যায় অনেক বছর আগে। বিয়ে শেষে বরযাত্রী বউকে নিয়ে ফিরছিল। বাসটা আসার সময় হঠাৎ করে একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ায়। এখানে দুই লোককে জিজ্ঞাসা করলে তারা দেখিয়ে দেয় মঙ্গলপুরের রাস্তা। যদিও বাস ড্রাইভার মঙ্গলপুরের রাস্তা দিয়ে যেতে চাইছিল না, কিন্তু তাদের এতটা বেশি তাড়া ছিল এয়ারপোর্টে পৌঁছানোর যে যদি তারা এয়ারপোর্টে না পৌঁছতে পারে তাহলে ফ্লাইট মিস হয়ে যাবে। আর এদিকে অন্য কোনো উপায় নেই। বাস ড্রাইভার মঙ্গলপুরের রাস্তা দিয়ে যেতে না চাইলেও বাধ্য হয়ে তাকে মঙ্গলপুরের রাস্তা দিয়ে যেতে হয়। কিন্তু হঠাৎ করে রাস্তার মধ্যেই বাসের টায়ার পাংচার হয়ে গেলে সবাইকে নেমে এক জায়গায় অপেক্ষা করতে হয়। দূরের বনের মধ্যে থেকে ভয়ঙ্কর শব্দের সাথে ভয়ঙ্কর দুটো হাত দেখা যায়। কোনো কিছু না জানা বরযাত্রীরা বসে থেকে গল্প আড্ডা করছিল। আর এইদিকে ভয়ঙ্কর সেই প্রাণী বর সহকারে সবার উপরে আক্রমণ করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই একে একে আক্রমণ করে প্রাণীটা সবাইকে মেরে ফেলে। আর সবাইকে মেরে ফেললেও দেখা যায় বউকে প্রাণীটি তুলে নিয়ে চলে যায়। এরপর ঘটনা চলে আসে আরও কিছুদিন পর। মঙ্গলপুরের বিশিষ্ট আচার্য দুষ্যন্ত পণ্ডিত মারা গিয়েছে। শেষ সময় দুষ্যন্ত পণ্ডিতের ছিল তার দেহরক্ষী কালী, আর আচার্য মহলের দেখভাল করে শান্তারাম। শেষ সময় আচার্য মশাইয়ের এমন অসুখ ছিল যে কারোর সঙ্গে দেখা দেয়নি। শুধুমাত্র কালী একমাত্র ব্যক্তি যে কিনা আচার্য মশাইয়ের সঙ্গে সবসময় ছিল। এমনকি মারা যাওয়ার সময় শুধুমাত্র সে একাই দেখেছে। এখান থেকে ঘটনা চলে আসে লন্ডনে ডক্টর ভাসুদেব আচার্যের বাড়িতে। ডক্টর ভাসুদেবের ছেলে অর্জুন আচার্য বসে থেকে পিসিতে এক পণ্ডিতের কাছ থেকে শিখছিল তার বোনের কিভাবে দোষ কাটানো যায়। বরপক্ষের পণ্ডিত তাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে। যদিও সে মন্ত্র পড়ার চেষ্টা করছিল কিন্তু সবসময় ভুলভাল পড়ছিল। ভাসুদেব গার্ডেনে বসে থেকে বই পড়ছিল। তার এই বিয়েতে মোটেও মত নেই। মীরার দোষ কাটানোর জন্য প্রথমে তাকে কলা গাছের সঙ্গে বিয়ে দেওয়া হয়। ভাসুদেবের এটা নিয়ে প্রচুর বিরক্তি। অর্জুনকে কলা গাছটাকে কেটে ফেলতে বললে সে তরোয়ালকে দাঁত দিয়ে কামড়ায়। পণ্ডিত মশাই এটাতে অনেক বেশি রেগে যায়। মীরা এরপর কলা গাছটাকে কেটে রীতিটি সম্পন্ন করে। পক্ষের পণ্ডিত মশাই এটা জানিয়ে দেয় যে বিয়ের ডেট কোনো ক্রমে বদলানো যাবে না। খাবার টেবিলে মীরা খুব ভয়ে ভয়ে তার বাবাকে জানায় বিয়ের প্লেস আবারও চেঞ্জ হয়েছে। তার বাবা ভাসুদেব এটাতে অনেক বেশি রেগে যায়, কারণ এর পূর্বে বিয়ের প্লেস একাধিকবার পরিবর্তন হয়েছে। এর আগে গুজরাট ফোর্টে বিয়ে হওয়ার কথা থাকলেও সেটা বাস্তু খারাপ বলে বাদ দেওয়া হয়। এরপরে আবার যখন উদয়পুরে বিয়ের কথা বলা হয় তখন উদয়পুর প্যালেস পানির মধ্যে হওয়ার কারণে সেই জায়গাটাও পরিবর্তন করা হয়। কারণ হিসেবে বলা হয় বরের দাদির পানিতে ফোবিয়া আছে। ভাসুদেব এইসব কিছু নিয়ে অনেক বেশি বিরক্ত ছিল, কারণ বরেরা বারবার জায়গা পরিবর্তন করছে। এছাড়াও তারা বাস্তু এবং মীরার কুণ্ডলিতে দোষ এই সব কিছু নিয়ে এই পর্যন্ত তাদেরকে অনেক বেশি প্যারা দিয়েছিল। ভাসুদেব ডিরেক্ট জানিয়ে দেয় যে তার সিডনিতে আজকে সেমিনার আছে, সে সেমিনারে সিডনিতে চলে যাবে। আর তারা বিয়ের ডেট তাকে যেন জানিয়ে দেয়, সে এসে কন্যাদান করে দিবে। সেগুলোর মধ্যে আর থাকতে চায় না। বাসুদেব প্রিপারেশন নিচ্ছিল সিডনি যাওয়ার জন্য বেরোনোর। এই সময় আবার অর্জুনের কাছ থেকে টাকা পায় এরকম ব্যক্তিরা এসে অনেক বেশি ডিস্টার্ব করে। বাসুদেব ছেলে আর মেয়েকে নিয়ে এত বেশি বিরক্ত থাকে যে সে যাওয়ার সময় বলে দিয়ে যে তাকে যেন ফোন করে তারা ডিস্টার্ব না করে। বাসুদেব বেরিয়ে যেতেই একটা লয়ার এসে তাদের জানায় যে তাদের দাদা দুষ্যন্ত মারা গিয়েছে। মীরা জীবনে প্রথমবারের মতো তার দাদার ব্যাপারে জানতে পারে। মীরা যদিও এর পূর্বে কখনোই তার দাদার ব্যাপারে গল্প শোনেনি। আরো বেশি অবাক করার বিষয় হচ্ছে 500 কোটি রুপির মতো সম্পদ তার দাদা তাদের নামে রেখে গিয়েছে। এছাড়া তাদের নামে একটা রাজপ্রাসাদের মতো মহলও তাদের দাদা রেখে গিয়েছে। মীরা আর অর্জুন এটা শুনে অনেক অবাক হয়ে যায়। এদিকে কোনো কিছু না জানা ভাসুদেব সিডনি যাওয়ার জন্য এয়ারপোর্টে গিয়ে পৌঁছে। মীরা এদিকে তার বাবাকে বারবার কল করতে থাকে। বাসুদেব কোনো কলই তোলে না। এদিকে আবার মীরার হবু হাজবেন্ড ফোন করে জানিয়ে দেয় 13 নভেম্বর বিয়ের ডেট ফিক্সড হয়ে গিয়েছে। অর্জুন কোনো বুদ্ধি না পেয়ে প্লেস হিসেবে তাদের মহলটিকে বেছে নেয়। সিডনিতে ভাসুদেব গিয়ে সেখানে তার সেমিনার জয়েন করে। সেমিনারের মধ্যেও দেখা যায় বারবার কল করছে মীরা, কিন্তু ভাসুদেব কোনো কলই তোলে না। এর মধ্যে অর্জুন রেডি হয়ে বেরিয়ে পড়ে ইন্ডিয়াতে সেই মহল দেখার জন্য, কারণ তার বোনের বিয়েরও একটা প্লেসের দরকার। আর এদিকে তাদের নিজস্ব এখন মহল আছে,
সে গিয়ে সেই মহলটাকে ঠিক করতে চায়। ট্রেনে করে যাওয়ার সময় প্রিয়া নামের একটা মেয়েকে হিরো বাঁচিয়ে নেয়। এটাই আমাদের গল্পের হিরোইন। হিরো মাঙ্গলপুরে পৌঁছার পরে মার্সি লজে স্টে করে, কারণ শান্তারামকে নিতে আসার কথা থাকলেও তাকে নিতে আসেনি। এখানে সে একটা অ্যান্টিক লাইট সেট দেখলে জিজ্ঞাসা করে এই লাইট সেটগুলো এখানে অ্যাভেলেবেল কিনা। লজের কেয়ারটেকার জানায় শম্ভুনাথ নামে একটা ব্যক্তি এই অ্যান্টিক পিসগুলো বিক্রি করে। লজে খাবারের কোনো ব্যবস্থা না থাকার কারণে অর্জুন গিয়ে বাইরে চা স্টলে চা খেতে খেতে শান্তারামের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকলে শান্তারাম নিজেই এসে বলতে থাকে এখানকার কোনো মানুষই আসলে কোনো কাজের গুরুত্ব নেই। আমার মতো ব্যক্তি হলে অবশ্যই গুরুত্ব দিয়ে কাজ করতো। বলতে বলতে তার হঠাৎ করে মনে পড়ে তার নামই আসলে শান্তারাম। এরপরে অর্জুনকে নিয়ে এসে মহল দেখানোর জন্য বেরিয়ে পড়ে। মহলে আসতে অর্জুন এটা তো বুঝে যায় মহল বিশাল বড়, যেমন মহলের কাজও অনেক বেশি। এত নোংরা মহল দেখে অর্জুনের চেহারা একদম ফ্যাকাশে হয়ে যায়। অর্জুন চাইছিল শান্তারাম যাতে করে অনেক মানুষকে একসঙ্গে নিয়ে এসে দ্রুত করে মহলটাকে পরিষ্কার করে। অর্জুনের মনটা অবশ্য মহলের মধ্যে ঢোকার পরে খুব বেশি খুশি হয়ে যায়, কারণ এর মধ্যে অনেক অ্যান্টিক জিনিসপত্র, এমনকি সেখানে সেই লাইট সেটটাও দেখে যেটা কিনা সেম দেখতে ছিল লজের মতো। এখানে অবশ্য অর্জুন জিজ্ঞাসা করে শম্ভুনাথের ব্যাপারে, কিন্তু শান্তারাম জানায় শম্ভুনাথ নামে আসলে কোনো ব্যক্তি নেই। অর্জুন এখানে তার মা সহ তার দাদার ছবি প্রথমবারের মতো দেখে। অর্জুনের মা যশোধা তার বোন মীরার জন্মের সময় মারা গিয়েছিল। এরপরে অর্জুনকে দেখানো হয় তাদের পৈতৃক মন্দির, কিন্তু মন্দিরে যে তালা লাগানো আছে এই তালার চাবি দুষ্যন্ত আচার্য নিজের কাছে রাখতেন, আর তিনি অন্য বাসায় থাকতেন। এই বাসাতে শুধুমাত্র পুজোর জন্যই আসতেন। শান্তারামকে অর্জুন তার নিজের কাজ দিয়ে দেয়। লজ থেকে জিনিসপত্র আনার কথা বললে শান্তারাম অবাক হয়ে যায়, কারণ এই মহলে কখনোই দুষ্যন্ত আচার্য থাকেননি। অর্জুনকে এইসব কথা বললে অর্জুন এগুলো একদমই গুরুত্ব দেয় না, কারণ সে চায় এখানে থেকে বোনের বিয়ের জন্য কাজ করতে। রাতে অর্জুন নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে ছাদে উঠে যায় তার বোনের সঙ্গে কথা বলার জন্য, কারণ তার বোনকে সে মহলের ব্যাপারে সুখবরটা দিতে চায়। ফোনে নেটওয়ার্ক পাওয়ার সঙ্গে সঙ্গে সে তার বোনকে বলে যে মহলটা অনেক সুন্দর আর অনেক বড়, সে চাইলেই এখানে বিয়ে করতে পারে, আর তার আগেই সে সব কিছু প্রিপারেশন নিয়ে ফেলবে, সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে ফেলবে। কথা বলতে বলতে নেটওয়ার্ক চলে যায়। আবারও নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে সে নিচে নেমে এলে দেখা যায় অন্ধকারের মধ্যে কোনো একটা কিছু তার পিছু করেছে। সকালবেলা অর্জুনের অনেক শব্দে ঘুম ভাঙে। অর্জুন বাইরে বেরোতেই শান্তারাম এমনভাবে দেখে যেন সে ভূত দেখেছে। এছাড়া অর্জুন যে জগদীশ প্ল্যানারকে ডেকেছিল তার বোনের বিয়ের জন্য, সেও সেখানে হাজির। সে অনেক লোককে সঙ্গে করে নিয়ে এসেছে। প্রথমবারের মতো শান্তারাম আর বাড়ির সব কাজের মানুষ জানতে পারে যে এখানে একটা বিয়ে হতে চলেছে। এই বাড়িতে বিয়ে হবে জেনে ভয়ে সবাই সেখান থেকে পালিয়ে যায়। শান্তারাম বিয়ের কথা জানার পর থেকে বলতে শুরু করে মধুসূর এসে বউকে তুলে নিয়ে চলে যাবে। আর এদিকে জগদীশ প্রামাণিক বলতে থাকে মধুসূর নামে কাউকে ডাকতে হবে না, আমি একাই যথেষ্ট। অর্জুন এইসব কথার আগামাথা কিছুই বুঝতে পারছিল না। শান্তারামের পরে শুরু করে অভিশপ্ত মঙ্গলপুরের সেই ঘটনা। কারণে মঙ্গলপুর অভিশপ্ত। এখান থেকে বউদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। অনেক যুগ আগের কথা, একটা দেবপুত্রের সঙ্গে একটা অসুর কন্যার প্রেম হয়, আর তাদের মিলনের ফলে অসুর কন্যার সন্তান সম্ভবা হয়। আর এটাতে দেখা যায় দেবতারা আর অসুররা কেউই তাকে মেনে নেয় না। শেষে সে তার সন্তানকে অন্ধকারের দেবতার কাছে রেখে সেখানেই মারা যায়। পরবর্তীতে সে সন্তানের নাম হয় মধুসূর। মধুসূর মহাদেবকে সন্তুষ্ট করার মাধ্যমে বরদান স্বরূপ দুইটা বরদান পায়। এক তো সে নিজের হাতে মারা যাবে, আর দ্বিতীয়ত তার যদি কোনো অংশ থাকে সেই তাকে মারতে পারবে, এছাড়া কেউ মারতে পারবে না। মধুসূরকে থামাতে যখন দেবতারা কৃষ্ণের কাছে যায়, কৃষ্ণ তখন একটা অপ্সরাকে সেই বনের মধ্যে পাঠায়। মধুসূর অপ্সরাকে দেখে অনেক পছন্দ হয়। অপ্সরা মধুসূরকে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে মেরে দেয়। কালো জাদু করে এরকম কিছু ব্যক্তি মধুসূরের মন্দির গঠন করলে সেখানেই অপ্সরা নিজের একটা বৃক্ষ গঠন করে। এই ঘটনার পরে মঙ্গলপুর অভিশপ্ত হয়ে যায়, আর এই জঙ্গলটা আর কোথাও নয়, এই মহলেরই পিছনে। এই সব কিছু বলে শান্তারাম এখানে আর এক মুহূর্ত থাকবে না, সেখান থেকে চলে যেতে শুরু করে। অর্জুন শান্তারামকে আটকানোর চেষ্টা করলেও শান্তারাম থামে না। হঠাৎ করে পিছন থেকে একটা লোক তাকে শম্ভুনাথ বলে ডাকলে অর্জুন বুঝে যায় শান্তারামই আসলে শম্ভুনাথ, যে কিনা মহলের অ্যান্টিকগুলো বিক্রি করত। এখানে এমন হয় যে বাধ্য হয়ে শান্তারাম আর কি অর্জুনের কাছে থেকে যায়। এদিকে প্রিয়া তার মিসিং বোনের কমপ্লেনের ব্যাপারে জানতে গেলে পুলিশরা তাকে জানায় যে কোনো হিংস্র জন্তু জানোয়ার তার বোন সহকারে বরপক্ষের সবার ওপরে আক্রমণ করেছিল, আর তার বোনকে তো খুঁজেই পাওয়া যায়নি। প্রিয়ার বোন আসলে বিয়ের দিন থেকেই নিখোঁজ। এইদিকে রাতের বেলা জগদীশ শোয়ার প্রস্তুতি নিতে গেলে দেখা যায় সে অন্ধকারের মধ্যে থেকে কিছু একটাকে উড়ে যেতে দেখে। দরজার কাছেও কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখে সে লাইট অন অফ করতেই অবয়বটা সেখান থেকে উধাও হয়ে যায়। জগদীশের চিৎকার শুনে অর্জুন চেক করতে আসলে দেখে অন্ধকারের মধ্যে কেউ একটা দাঁড়িয়ে
দাঁড়িয়ে আছে। চোর মনে করে অর্জুন গিয়ে লোকটাকে ধরে ফেলে। জগদীশ গিয়ে লোকটাকে ছেড়ে দিতে বলে, কারণ এটা তার ভাগনা সুন্দর। সুন্দর জানায় সে দরজাতে অনেক নক করেছে, জানালাগুলোতেও নক করেছে, কিন্তু কেউ না খোলাতে একটা জানালা খোলা পেতে সে ভিতরে প্রবেশ করেছে জানালা দিয়ে। এরপরে সুন্দর খুব ভাব নিয়ে অর্জুনকে বলতে থাকে, এই চাকর গিয়ে চা নিয়ে আয়। অর্জুন অনেক বেশি রেগে যায়। অর্জুনের মতে তার দাদা তান্ত্রিক হলে কি হবে, প্রাসাদ তো আছে, তাই সে নিজেকে রাজা মনে করে।